আপনি একটা প্লাস্টিকের গ্লাসে গরম চা দিচ্ছেন, গরম কফি দিচ্ছেন, এই যে মাইক্রোপ্লাস্টিক লিকেজ হয়ে আপনার সিস্টেমে ঢুকে যাচ্ছে, এটা আপনার সন্তানকে আপনি কেন খাওয়াবেন? একজন মা হিসাবে, একজন বাবা হিসাবে সন্তানকে নিরাপদ খাদ্য দেওয়ার জন্যই তো এত পরিশ্রম করি আমরা। এটা আমাদের মনস্তত্ত্বে নিতে হবে যেটা একটা খারাপ জিনিস এবং এটার বিকল্প আছে। অনেকেই সস্তার কথা বলেন, পলিথিন নাকি সস্তা। এটা কেমন করে সস্তা হলো? আপনি পলিথিনের জন্য আলাদা করে টাকা দিচ্ছেন না, কিন্তু পলিথিন ব্যাগ যারা বানাচ্ছে তারা কি বিদ্যুৎ ছাড়া বানাচ্ছে? তারা কাঁচামাল কোথা থেকে আনতেছে? বিদেশ থেকে আমদানি করে আনতেছে। তাহলে জিনিসটা তারা যখন আমরা পলিথিন শপিং ব্যাগ বন্ধের কাজটা শুরু করলাম, তখন শ্রমিক পুনর্বাসনের ধোয়া তুলল। আপনারা জানতো পলিথিন কারখানাতে দেখেন তো শ্রমিকগুলো কেমনভাবে কাজ করছে। প্লাস্টিক যেই তাপমাত্রায় পোড়ানোর কথা তার চেয়ে অনেক কম তাপমাত্রায় পুড়িয়ে তারা পলিথিন শপিং ব্যাগ তৈরি করছে। এই কম তাপমাত্রায় প্লাস্টিক পোড়ানো তাদেরকে ডাইঅক্সিনের মুখোমুখি করছে। এই ডাইঅক্সিন ইনহেল করে তাদের ক্যান্সার হচ্ছে। কোথায় তখন প্লাস্টিক উৎপাদনকারীরা বলে না কেন যে আমার শ্রমিককে আমি ক্যান্সার হতে দেব না? ওই শ্রমিক তো জানে না যে ওই কারখানায় কাজ করছে বলে তার ক্যান্সার হচ্ছে। যখন কারখানা বন্ধের কথা বলবেন তখন শ্রমিককে সামনে আনা হয়। এমনি সময় শ্রমিকের ভালো মন্দর কোনো খোঁজ খবর রাখা হয় না। একটা নিষিদ্ধ পণ্য সেটার উৎপাদন বন্ধ করব, সেখানে ক্ষতিপূরণের প্রশ্ন আসে কেন? যখন গার্মেন্টস কারখানা বন্ধ করেন ক্ষতিপূরণ কে দেয়? কে দেয় বলেন? মালিক দেয়। পলিথিনে আমি দেব কেন ক্ষতিপূরণ? মালিক দেবে ক্ষতিপূরণ। মালিক বাড়তি ক্ষতিপূরণ দেবে, কারণ তার শ্রমিককে সে অনিরাপদ কর্মস্থলে কাজ করিয়েছে। পলিথিন মোটেও সস্তা না। আপনাকে হয়তো আলাদা করে টাকা দিতে হয় না। অনেক সময় আপনি যেসব হোটেলে থাকেন, হোটেলে আপনার টুথব্রাশ, টুথপেস্ট, সাবান এগুলো ফ্রি, কিছুই ফ্রি না। ওরা ওই হোটেল ভাড়ার মধ্যেই ওটাকে ধরে রাখে। কাজে আপনাকে যখন দেয়া হয় আপনার পণ্যের মধ্যেই ওটা ধরে রাখা হয়। যে জিনিসটা আপনার বাচ্চাকে বিষাক্ত করছে, আপনাকে বিষাক্ত করছে, এটাকে আপনি সস্তা বলতেছেন? কি বিচারে সস্তা বলতেছেন? হিসাবটা কি সস্তার আর দামি হওয়ার? এটা তো বুঝতে হবে। কেন বিকল্প নেই? আপনি বলেন তো, চট্টগ্রাম শহরের কোন বাজারে গেলে আপনি চটের ব্যাগ কিনতে পারবেন না? কেন বিকল্প অ্যাভেলেবল বলছেন, অ্যাভেলেবল না বলছেন? কেনা যাবে। এখন আমরা তো বাংলাদেশে বাস করি। যেই পাটের দাম ছিল 28 টাকা, যেই বললাম পলিথিন বন্ধ পাট আসবে, অমনি ওটার দাম হয়ে গেল 40 টাকা। এটা তো বাংলাদেশ, আমাদের দেশটাকে তো আমরা চিনি। সেই জিনিসগুলো প্রশ্রয় দিলে কিন্তু ওই পলিথিন ব্যবসায়ীরাই সামনে আসবে। এগুলোকে আমরা প্রশ্রয় দেব না। একটা পলিথিন ব্যাগ আপনি পুনর্ব্যবহার করেন না, এত পাতলা হয় ছিঁড়ে যায় তো। তাহলে আপনি একটা চটের ব্যাগ কয়বার ব্যবহার করতে পারবেন বলেন? আজকে জানুয়ারি মাসে কিনলে জুন মাস পর্যন্ত পারবেন তো? আমাদের আব্বাদেরকে আমরা আরেকটা কাজ করতে শুনেছি। পরের শুক্রবারে বাজারে যাওয়ার সময় বলবে হাতে নিয়ে ব্যাগটা ধুয়ে রাখো নাই কেন? তার মানে এটা ধোয়া যায়। না ধুলে রাগারাগি হতো, বাসায় ধুয়ে রাখা হয়নি, হয়তো খেয়াল করা হয়নি। কাজেই প্লাস্টিকের পলিথিন শপিং ব্যাগের সপক্ষে যে যুক্তিগুলো আসে তার প্রতিটাই ভ্রান্ত। এখন কিছু পলিথিন শপিং ব্যাগ তো চলে আসছে। প্রতিদিন ঢাকা শহরেই 1.25 কোটি। এখন যদি আমি ঢাকা শহরের বুড়িগঙ্গা পরিষ্কার করতে যাই, আমাকে নতুন করে ড্রেজার আনতে হবে, গ্র্যাবার বলে। ওইগুলোর এক একটার দাম হচ্ছে 200 কোটি টাকা। তা নয়তো বুড়িগঙ্গার তলদেশ থেকে আমি পলিথিন তুলতে পারবো না। আপনি চট্টগ্রামে পারছেন না কেন কর্ণফুলী পরিষ্কার করতে? কারণ আপনি ওগুলো তুলতে পারতেছেন না। এত কিছুর পরেও যুক্তি দিবেন যে পলিথিন শপিং ব্যাগ সস্তা? এই যুক্তি ধোপে টেকে? কোনোভাবেই ধোপে টেকে না। আপনার বাসার পুরনো অনেক শাড়ি ফেলে দেন কেন? শাড়ি দিয়ে কয়টা ব্যাগ বানিয়ে ফেলেন, সেটা দায়িত্ব আপনি নিচ্ছেন না কেন? আপনি তো অনেক রকমের জিনিস নাস্তা বানান। এখানেও কিন্তু আমি মেয়র মহোদয়কে বলবো, যুবকদেরকে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে। এই পুরনো শাড়িগুলো যদি একটা জায়গায় আপনি কালেক্ট করেন, আপনার এখানে যুব অধিদপ্তরে যারা আছে তাদেরকে দায়িত্ব দিতে পারেন, এগুলো দিয়ে তারা ব্যাগ বানাবে এবং সুন্দর দৃষ্টিনন্দন ব্যাগ সেগুলো দিয়ে বানানো হচ্ছে। দুইটা কথা বলি। রুয়ান্ডা বলে একটা দেশ আছে, রুয়ান্ডা দেশে গৃহযুদ্ধ চলছিল।
রুয়ান্ডার শাসকেরা বলল, গৃহযুদ্ধ আমার অত ক্ষতি করে নাই, পলিথিন শপিং ব্যাগ আমার যত ক্ষতি করছে। আপনি রুয়ান্ডাতে পলিথিন শপিং ব্যাগ বানানো তো দূরে থাক, আপনি ওইটা নিয়ে বিদেশি হিসেবে ঢুকতে পারবেন না। বিমানের দরজা খুললে বডি সার্চ করা হয়, হ্যান্ডব্যাগ সার্চ করা হয় পলিথিন শপিং ব্যাগ আছে কিনা। তানজানিয়ায় গেলাম, তানজানিয়াতে প্রত্যেকটা বিদেশি মানুষকে তার ব্যাগ স্ক্যানার মেশিনে দিতে হয়। কেন জানেন? ওরা স্ক্যান করে দেখে পলিথিন শপিং ব্যাগ নিয়ে কেউ ঢুকছে কিনা। তানজানিয়ার লোকে জলাবদ্ধতা হয়েছে বলে ৮,০০০ কোটি টাকার প্রকল্প হাতে নেয় না। আপনি ৮,০০০ কোটি টাকার প্রকল্প হাতে নেন, তারপরেও পলিথিন শপিং ব্যাগ সস্তা। সস্তা হলো কেমন করে? ফলে এই জিনিসগুলো আমাদের মূল্যবোধে ঢুকাতে হবে। আর বাংলাদেশে এটা বিকল্প সবসময়ই ছিল, এখনো আছে। এবার আপনাদেরকে আরো কয়েকটা কথা বলি। আমরা কিছু ধাপের কথা বলি। মানুষের আসলে একটা অভ্যস্ততা হয়ে গেছে। চটের ব্যাগে একটু রক্ত লাগতো, আমাদের বাপদাদারা মাইন্ড করতো না, কিন্তু আমরা পলিথিনে রক্ত লাগে না, ওইটাই আমাদের কাছে মনে হচ্ছে পরিচ্ছন্নতা। এই অভ্যাস থেকে মানুষকেও তো বের করতে হবে। আমাদের দুইটা জায়গাতে হাত দিতে হবে। 2004 থেকে 2006 সফল হয়েছিল মার্কেট মনিটরিং এর মাধ্যমে। আপনি যদি পলিথিন শপিং ব্যাগ না কেনেন, ওরা উৎপাদন করবে? আপনি কেনেন বলেই তো ওরা উৎপাদন করে। আপনি কেনা বন্ধ করে দেন। আপনি যখন সুপার শপে যাবেন, আপনারা এখানে সবাই সুপার শপে যান, আপনারা পলিথিন দিলে নেবেন না, নিজেরা বাসার থেকে একটা চটের ব্যাগ নিয়ে যাবেন। আমার ব্রাসেলসে বিদেশি বন্ধুরা, আমি যখন ব্রাসেলসে কয়েকটা চকলেট কিনতে গেলাম, তো আমি চকলেটে আমাকে জিজ্ঞেস করলো, ডু ইউ ওয়ান্ট আ ব্যাগ? ওরা জিজ্ঞেস করে। ব্যাগ চাইলে আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে। পয়সা হচ্ছে $3। $3 শুনলেই আপনি মনে করবেন থাকার কেনার দরকার নেই। আর একটু বড়টা কিনতে গেলে $5। তো আমি বললাম, ইয়েস আই ওয়ান্ট ওয়ান, বিকজ আমি তো ব্যাগ ক্যারি করি নাই। সাথে সাথে আমার পাশের থেকে আমার বন্ধু বললো, নো উই ডোন্ট নিড আ ব্যাগ, বলে ওর ব্যাগের থেকে একটা ব্যাগ বের করলো, তার মধ্যে আমার সব চকলেট বললো। এটা খুব কঠিন কাজ। একটা পাটের ব্যাগ 28 টাকা হওয়া উচিত না, আসলে আরো কম হওয়া উচিত চটের ব্যাগগুলো। কিন্তু বললাম যে আমরা বাংলাদেশে থাকি, আপনি 28 টাকার ব্যাগটা কিনে ব্যাগে রাখেন, আপনার গাড়িতে রেখে দেবেন, পরের দিন যখন যাবেন ওইটা ব্যবহার করবেন। দেখেন আপনি কতবার ব্যবহার করতে পারেন। আপনি এটা অনেকবার ব্যবহার করতে পারেন। আমরা ঢাকাতে শুরু করেছি সুপার শপিং মল দিয়ে। আমি বলতে পারবো যে ঢাকার 90% সুপার মল এখন আর পলিথিন দেয় না। একটা সুপার মল আছে, সে বারবার খালি বলবে সেপ্টেম্বরে পারবো না, ডিসেম্বরে পারবো না, মার্চে, সে সব পারে। সে কাউকে একটা অর্ডার দিয়ে ব্যাগ বানাইতে পারে না, কারণ সে যেগুলো কিনে ফেলছে ওইগুলো শেষ না হওয়া পর্যন্ত এই যুক্তি বারবার আমাদেরকে দিতেই থাকবে। এটা হবে না। সুপার শপিং মল দিয়ে শুরু করেন। সেখানে আমরা যেটা করেছি, স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে একটা ট্রেনিং দিয়েছি। তারা সুপার শপিং মলে একটা টেবিল নিয়ে বসে থাকতো, এবং সুপার শপিং মলগুলোও কিন্তু স্বপ্রণোদিত হয়ে এগিয়ে এসেছিল যে তারা এটা করবে। এখন কাঁচা বাজারগুলোতে, এখন তো দ্রোহ এবং বিদ্রোহের যুগে মনে হয় আমরা প্রবেশ করেছি। কিছু বললেই বিদ্রোহ, কিছু বললেই দ্রোহ। তো কাঁচা বাজারগুলোতেও ক্রমাগত আমরা যাচ্ছি, এবং যে বলছি যে এইবার আমরা সতর্ক করে দিলাম, ওখানে আমরা 3টা ব্যাগ হাতে নিয়ে যাই। একটা হচ্ছে কাগজের ব্যাগ, যার ভিতরে মোমের প্রলেপ দেওয়া থাকে, মাছগুলো কেটে ওই প্রলেপের ব্যাগে দিয়ে দেয়। আরেকটা হচ্ছে কাপড়ের ব্যাগ, আরেকটা হচ্ছে চটের ব্যাগ। এই 3টা ব্যাগ নিয়ে আমরা যাচ্ছি এবং দেখাচ্ছি যে এই 3টাকেই আপনারা রাখবেন। এগুলো কিন্তু দেখানো আমাদের শেষ, এবার আমরা কড়া রাস্তায় যাব। আরেকটা কথা হচ্ছে, আমাকে ধরেন বলবেন, তাই তো? আচ্ছা, উনি ঘোষণা দিয়েছিলেন পলিথিন শপিং ব্যাগ বন্ধ করবেন, উনি বন্ধ করতে পারেন নাই, পারলাম না, আমি ব্যর্থতা না হয় মেনে নেব, কিন্তু আপনি কি করবেন আপনার বাচ্চাকে নিয়ে সেটা আমাকে বলেন। আপনার বাচ্চার তো মায়ের দুধে প্লাস্টিক ঢুকে গেল, আপনার বাচ্চার তো মগজে প্লাস্টিক ঢুকে যাচ্ছে, রক্তে প্লাস্টিক ঢুকছে। আমার ব্যাপারে ফেসবুকে পোস্টিং দেওয়ার আগে তো জরুরি বসে চিন্তা করা যে আপনার পরবর্তী প্রজন্মকে বাঁচাতে আপনি কি করতেছেন। একজন উপদেষ্টার জন্য, একজন মন্ত্রীর জন্য ব্যর্থতা মেনে নেওয়া খুব জরুরি, খুব একটা কঠিন বিষয় না, কিন্তু আমাকে ব্যর্থ করে আপনি কি সফল হচ্ছেন, সেটাই হচ্ছে প্রশ্ন। আপনি আমার কাছে অভিযোগ করেন না পলিথিন তো বন্ধ হয় নাই, আপনি বন্ধ করেন আপনার ব্যবহার, তাহলেই পলিথিন বন্ধ হবে।
সবাইকে তো যার যার জায়গা থেকে দায়িত্বটা নিতে হবে, তাই না? এবার আমরা একটু আসি যে আপনাদের এখানে নিউ মার্কেট, গর্সিয়া মার্কেট আছে কিনা আমি জানি না। এই মার্কেটগুলোতে মাছের রক্ত থাকে না তো, মাংসের রক্ত থাকে না তো, তাহলে এইগুলোতে কেন পলিথিন লাগবে? আমরা একটা জিনিস দেখিয়েছিলাম, পলিথিনের বিকল্প পলিপ্রোপাইলিন, এটা আপনারা নিয়ে আসছেন। পলিপ্রোপাইলিন বিকল্প না, পলিপ্রোপাইলিনও পচে যাবে না, এটা মনে রাখবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সুতরাং পলিথিনের বিকল্প কাপড়, পলিথিনের বিকল্প চট, পাট এবং আমাদের কাগজও খুব বেশি ভালো বিকল্প না, কারণ কাগজ বানাতেও তো আমাদের গাছ কাটতে হয়। তবে আপাততের জন্য আমরা কিছুদিনের জন্য কাগজে সুইচ করতে পারি। এবার একটু আসি যে আমাদের স্কুলের বাচ্চারা যারা আছো, একটা করে প্লাস্টিকের ব্যাগে বোতলে পানি খাও, আধি খেয়ে ফেলে দাও, পানিটারও অপচয় হলো, এই ব্যাগটাও 400 বছরে যাবে না, পৃথিবী থেকে মিশবে না। এটা যখন সমুদ্রে পড়বে, নদীতে পড়বে, খালে পড়বে, ভেঙে ভেঙে ছোট ছোট প্লাস্টিক হবে, ওইটা মাছ খাবে, ওই মাছ তুমি খাবা। কাছিমের গায়ে পেঁচিয়ে কাছিম মরে যাবে, শার্কের গায়ে পেঁচিয়ে শার্ক মরে যাচ্ছে, ডলফিন মরে যাচ্ছে। তাহলে কি করতে হবে বাবারা? আমাদের সময় আমরা 1 বছর অপেক্ষা করতাম একটা নতুন ব্যাগ, একটা নতুন ফ্লাস্ক আর একটা নতুন টিফিন বক্সের জন্য। তোমরা সেই অপেক্ষা আর করো না। তোমরা যে প্লাস্টিকেরটা পাইছো, যেটাকে তোমরা সস্তা মনে করো, তুলে আর ফেলে দাও। একটা করে বোতল যদি 10 টাকা করেও কিনো, 5 দিনে কিনো 50 টাকা, অথচ একটা ফ্লাস্ক কিনলে 600 টাকায় ঠান্ডা এবং গরম থাকে, এরকম ফ্লাস্কও কিনে ফেলতে পারবা। অনেকে এখন বলবে যে দরিদ্র বাচ্চারা কি করবে, তাদের জন্য স্কুল কর্তৃপক্ষ একটা জার রেডি করবে, যেই জারে তারা গ্লাসে নিয়ে নিয়ে পানি খাবে। সেটা এককালীন একটা বিনিয়োগ বাবা। নিজেরা প্রত্যেকে একটা করে ফ্লাস্ক ক্যারি করতে হবে, এটা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। এখন একবার ব্যবহার, আমরা কিন্তু সব প্লাস্টিকের বিরোধিতা করছি না, এই মুহূর্তে পারছি না। আমার চশমাটাও তো প্লাস্টিকের, কি করব? স্টিলের তো আর বানাচ্ছে না। আমার এইটাও প্লাস্টিকের, কি করব? কাচের তো আর বানাচ্ছে না। এখন একবার ব্যবহার্য প্লাস্টিক, যেমন ব্যানার কেন লাগে আমি তাই বুঝি না। ব্যানার লাগবে কেন? বিদেশে যে জাতিসংঘের মহাসচিব ভাষণ দেয়, উনার পিছে ব্যানার থাকে না তো জাতিসংঘের মহাসচিব তো। ব্যানারবিহীন কালচারে আমাদের চলে যাওয়া উচিত। আসলে এই যে পোস্টারে, এই ব্যানার থেকে চলে যাওয়া উচিত। করতে হলে আমরা কাপড়ে করব, কিন্তু ওইটা আমরা হাতে যখন করি, দেখেন স্থানীয় শিল্প ফেরত আসবে। আপনার বাসার যে প্লাস্টিকের টবগুলো আছে সরিয়ে ফেলবেন। আপনি যদি প্লাস্টিকের টবে ফুল লাগান, বড় কোম্পানির লাভ হবে, কিন্তু আমার কুমারের কোনো লাভ হবে না, মাটির টব আর থাকবে না। হ্যাঁ, একবার ব্যবহার্য প্লাস্টিক কোনগুলো? চায়ের কাপ, প্লেট, গ্লাস, চামচ। আমাকে বলো তো কোনটার বিকল্প নাই? বাচ্চারা বলো কোনটার বিকল্প নাই? সবটারই তো বিকল্প আছে। এইবার একটা জায়গায় আমরা সবাই ফেসে যাই, ওটা হচ্ছে কলম। এখন ডক্টর কামাল হোসেন যে ডক্টর কামাল হোসেন হয়েছে, উনি কি বল পয়েন্ট দিয়ে লিখে ডক্টর কামাল হোসেন হয়েছে? হয় নাই তো। উনি কালির দোয়াত নিয়ে যেত, কলমে ভরতো, লিখতো, মেট্রিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আমরা যারা মেট্রিক ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করছি, কেউই কিন্তু বল পয়েন্ট দিয়ে লিখে করি নাই, আমরা কলমের দোয়াত নিয়ে করেছি। ওইটা হয়তো একটু সময় লাগবে, কিন্তু বাকি সব একবার ব্যবহার্য প্লাস্টিক আমরা বয়কট করি। পিকনিকে যাওয়ার সময় আপনারা ডিসপোজেবল প্লেট নিয়ে যান, কি জন্য? কাচের প্লেট নেওয়া যায় না। আর ডিসপোজেবল যখন নেবেনই, কাগজেরগুলো নেবেন, প্লাস্টিকেরগুলো নেবেন না, এটা আপনার জন্য একেবারে নিরাপদ না। ঠিক আছে? তো আমরা শুধু নিষিদ্ধ করা আছে পলিথিন শপিং ব্যাগ, আমরা সেখানেই থাকছি। একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষেত্রে আমরা সকল সরকারি অফিসকে ডিও পাঠিয়েছি যে আপনারা পানির বোতল, এই একবার ব্যবহার্য 20টা আইটেমের বিকল্প কি করবেন, ওইটাই চলে যান। দুঃখজনক, আমি এখনও যে সমস্ত সার্কিট হাউসে যাই, প্রত্যেকটা সার্কিট হাউসে আমাকে দেখলেই পানির বোতলটা সরিয়ে দেয়। এটা আমাকে দেখলে সরানোর বিষয় না তো, আমার ভয়ে আইন মানতে হবে না। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, আপনি প্রজাতন্ত্রের কর্মকর্তা, প্রজাতন্ত্রের আইন আপনাকে মানতে হবে। প্রজাতন্ত্র আইন তো জনস্বার্থেই করেছে।
আপনি যখন মিটিং মিছিলে গিয়েছেন, আমি যখন বেলা শুরু করি কোনো মিটিংয়ে আমি দেখি নাই প্লাস্টিকের পানির বোতল দিয়েছে আমাকে, জগ থেকে ঢেলেই খাইতাম, পানিরও অপচয় কম হতো, কারণ যতটুকুন খাবে সে ততটুকুনই ঢালে। তাইলে এটা ফেরত আনা তো কোনো কষ্টের ব্যাপার না। ব্যানার বর্জন করেন, কি জন্য ব্যানার লাগবে? প্রধান অতিথি, বিশেষ অতিথি, এগুলো দিয়ে কি হয় জীবনে? যারা প্রধান তারা এমনিতেও প্রধান, যারা বিশেষ তারা এমনিতেও বিশেষ। আমাকে বলার দরকার নেই যে আপনি বিশেষ, যে এইটাই বুঝে না যে সে বিশেষ, সে আর কিসের বিশেষ? এই কালচারগুলো থেকে আসলে আমাদেরকে সরে আসতে হবে। আপনাদেরকে বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, পুলিশ থেকে আছেন, ডিসি মহোদয় ছিলেন, দয়া করে আপনাদের অফিসগুলো একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করেন। এটা কিন্তু নিষিদ্ধ না, এটা অভ্যাসের পরিবর্তন। এনজিওরা যারা আছেন আপনাদের অফিসগুলো একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করেন। স্কুল থেকে যারা আছেন আপনাদের স্কুলগুলো একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করেন। কলম আমি মেনে নিলাম, কিন্তু কলমটা কালেক্ট করে রেখে দেবেন, কোনো একটা তথাকথিত রিসাইক্লিং কোম্পানিকে দেবেন। আরও দুটো ছোট ছোট কথা একটু বলি, বাট প্লাস্টিকটা শেষ করি। আমরা কয়দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে সকল বাহিনীকে নিয়ে মিটিং করেছি, এবং আমরা যখন পলিথিনের উৎপাদনকারী কারখানা বন্ধ করতে যাব, রেজিস্ট্যান্স আসবে। রেজিস্ট্যান্স আসবে বলে কি আমরা চলে আসবো নাকি? এটা হইতে পারে না। আমরা ওই রেজিস্ট্যান্স ফেস করে ওগুলো বন্ধ করে দেব। এবং গত সপ্তাহে আমরা কামরাঙ্গীর চর বন্ধ করেছি। এরপরে ক্রমান্বয়ে আমরা এই কাজগুলো করতে থাকব। আপনাদেরকেও সেই প্রত্যয়ে এগিয়ে আসতে হবে। কিন্তু আমাদের উৎপাদন এবং মার্কেট দুটোই সাইমালটেনিয়াসলি করতে হবে। আপনারা কেউ আর পলিথিন শপিং ব্যাগ নেবেন না। হাতে যদি দিয়েও দেয়, আপনি ফ্রিজের মধ্যে খুব ভালোভাবে মুরগিটা রাখতেছেন, মাছটা রাখতেছেন পলিথিনে, কাজটা ঠিক হচ্ছে? ওখান থেকে তো আপনার বাচ্চার গায়ে আসতেছে। আপনি পাতলা কাপড়ে পেঁচিয়ে ফ্রিজে রেখে দেন, কিচ্ছু হবে না, ওটা ভালোই থাকবে। এবার আরও দুটো ছোট ছোট কথা একটু বলি। আমরা গতকাল ডিসি মহোদয়ের সাথে, ডিভিশনাল কমিশনার মহোদয়ের সাথে কথা বলেছি। চট্টগ্রামের পাহাড় কাটা, আপনারা তো আমাকে আগের থেকেই ছিলেন, পাহাড় কাটে আর আমি আসি আর থামাই। এইভাবে টম অ্যান্ড জেরি আমি আর খেলতে পারবো না। আমি আসব, ফোন করব, আপনি যাবেন, পাহাড় কাটা বন্ধ হবে, কালকেও আবার পাহাড় কাটবে। ও রাত্রে পাহাড় কাটে, রাত্রেবেলা জায়গা পাহারা দেবেন, এটা আপনার দায়িত্ব, এটা সরকারের আইন। 9টা 5টা অফিস কোনো প্রজাতন্ত্রের কর্মচারী করতে পারে না। সে বলতে পারবে না আমার অফিস টাইম 9টা 5টা, তাকে সবসময়ই প্রজাতন্ত্রের সেবায় থাকতে হবে। আপনারা পাহাড় কাটায় আমরা একটা তালিকা নিয়েছি, বিভাগীয় কমিশনার মহোদয় একটা তালিকা করে দিয়েছেন। আমরা বারবার বলেছি তালিকায় মালিকদের নাম দেবেন, ওনারা দেন নাই। এখন বলেছি ওই তালিকা পূর্ণ করে মালিকদের নাম দেন। পাহাড় যখন কাটবে মালিককে গ্রেফতার করবেন, শ্রমিককে গ্রেফতার করবেন না। 2টা মালিককে গ্রেফতার করেন, পাহাড় কাটা বন্ধ হবে। এই টম অ্যান্ড জেরি খেলা আর আমাকে দিয়ে খেলাবেন না। হ্যাঁ, এবং ঢাকাতে আমাকে রাত 2টার সময় SMS আসে, আপা অমুক জায়গায় পাহাড় কাটতেছে। আমি 3টার সময় পাঠায় ঘুম ভাঙ্গাই। ওনারা আবার লোক জোগাড় করতে করতে 6টা। ও পাহাড় কাটা শুরু করেছে 11টায়, 7টার মধ্যে ওর পাহাড় কাটা শেষ। আপনি যদি গাছ কেটে ফেলেন, গাছ লাগাতে পারবেন। নদী দখল করেন, দখলদার উচ্ছেদ করতে পারবেন। আপনাদের মধ্যে যদি কারো পাহাড় কাইটে ফেলাইলে আবার পাহাড় সৃষ্টি করার জাদুটা জানা থাকে, আমাকে বলে দেবেন। যদি জাদুটা জানা না থাকে তাহলে পাহাড় আর কাটতে দেওয়া যাবে না। তো আপনারা তালিকাতে মালিকের নাম দেবেন। সকল মালিককে আপনারা রেজিস্ট্রিকৃত ডাকযোগে চিঠি পাঠাবেন যে এটা আপনার পাহাড়, আপনি কাটবেন না। সরকারের আইনে অপরিহার্য জাতীয় প্রয়োজন ছাড়া পাহাড় কাটা নিষেধ। দ্বিতীয় হচ্ছে, মালিকদের নাম ধরে চট্টগ্রামের লিডিং পত্রিকাগুলোতে বিজ্ঞপ্তি দিয়ে দেবেন যে এই দাগ এবং খতিয়ানে পাহাড় আছে, এগুলো কাটা যাবে না। আর তারপরে চট্টগ্রাম শহরের কোথায় কোথায় পাহাড় আছে, আমি আপনাকে গতকালও বলেছি, কোথায় কোথায় পাহাড় আছে আপনারা একটা ভলান্টিয়ার টিম রেডি করেন। আপনার অফিস থেকে একজন, ডিসি মহোদয়ের অফিস থেকে একজন, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে একজন, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একজন, পুলিশ থেকে একজন, চট্টগ্রাম থেকে 5টা সিটি কর্পোরেশন থেকে একজন, সিডিএ থেকে একজন। চট্টগ্রামটাকে 7টা ভাগে ভাগ করে ফেলেন না। এই 7টা কর্মকর্তা 7টা ভাগের দায়িত্বে থাকবে। তারা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় একটা করে রাউন্ড দেবে যে কোথাও কোনো পাহাড় কাটা হচ্ছে কিনা। এটা কি খুব কঠিন কাজ? এইটা করা যাবে না। এটা এই টম অ্যান্ড জেরি খেলা কিন্তু পাহাড় কাটা নিয়ে বন্ধ করতে হবে।
হ্যাঁ, এবং পাহাড় কাটা আমাদের স্পষ্ট মেসেজ হচ্ছে আপনাদেরকে বন্ধ করতে হবে। তৃতীয় একটা হচ্ছে যে আমরা খুব সহসাই একটা ক্যাম্পেইন শুরু করে দেব হর্নের বিরুদ্ধে। আজকে আপনারা এখানে অন্তত 120 জন মানুষ আছেন, প্রত্যেকের যার যার গাড়ি আছে, না থাকলে উবার আছে। যার গাড়িতে উঠবেন, উবারে উঠবেন, ড্রাইভারকে বলবেন হর্ন বাজাতে না। ড্রাইভার তখন প্রথম কথাটা বলবে, এই দেশে হর্ন ছাড়া গাড়ি চালানো সম্ভব না। আপনি বলবেন যে ড্রাইভার সাহেব, মনে করেন আপনার গাড়ির হর্নটা নষ্ট হয়ে গেছে, মাঝে মাঝে কিন্তু রাস্তায় বেরোলে এরকম হয়, হর্নটা বাজতেছে না। তখন তো আপনি গাড়িটা চালায় যাবেন, গতিটা একটু কম রাখলে হর্নও বাজাতে হবে না, দুর্ঘটনাও কমবে। আর অনেক রাস্তা আছে যেখানে রিক্সা চলে না, তাই না, নিষিদ্ধ, সেখানে তাহলে হর্ন বাজায় কেন? ওদের একটাই যুক্তি হচ্ছে রিক্সার সামনে চলে আসে। তো এইটা আপনারা আমাকে বললে যে আপনি উপদেষ্টা হয়েছেন শব্দ দূষণ বন্ধ করে, আপনি হর্ন বাজাবেন আর আমি বন্ধ করব, তাই তো? আপনি হর্ন বাজানো বন্ধ করেন, তারপরে এসে আমাকে বলেন যে আমি হর্ন বাজানো বন্ধ করছি কিন্তু শব্দ দূষণ বন্ধ হচ্ছে না। আপনাদের প্রত্যেকের ড্রাইভারকে বলেন, আমরা বাচ্চাদেরকে সাথে নিয়ে, পুলিশকে সাথে নিয়ে ঢাকাতে একটা ক্যাম্পেইন করেছি, এটা কিন্তু মানুষের মাথায় এখন ঢুকেছে। আমরা এখন খুব দূষিত বায়ু বলে ভেবেছিলাম জানুয়ারি মাসে বাচ্চাদেরকে দিয়ে আবার করাবো, খুব দূষিত বায়ু বলে সেটা করাচ্ছি না, এবং পুলিশকে আমরা ক্ষমতা দিচ্ছি। নেপালে কি করে একটা গল্প বলি। বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে বেরোবেন না, এইরকম আওয়াজ পৃথিবীর আর কোনো এয়ারপোর্টে নাই। আমি একবার নরওয়েতে গেছি, অত্যন্ত সুন্দর শহর, কোনো আওয়াজ নাই। 3 দিন পরে আমি দেখি আমার আর ভালো লাগে না। বললাম, কিরে আমার ভালো লাগে না কেন? পরে আমি বুঝলাম আওয়াজ নাই যে, আমি তো আওয়াজে অভ্যস্ত। হ্যাঁ, তো আমরা নেপালে ঠিক একই রকম। কাঠমান্ডুতে এয়ারপোর্ট থেকে বেরোলেই আপনার প্রচণ্ড আওয়াজ। এবার আমি কাঠমান্ডু গেলাম, কোনো আওয়াজ নাই। কিভাবে করলো জানেন? ড্রাইভারদের যে ড্রাইভিং লাইসেন্স, হর্ন বাজালে একটা পাঞ্চ দেয়, গাড়ির মালিককে গিয়ে ব্যাংকে 200 টাকা দিয়ে আসতে হয়, ড্রাইভার দিতে পারবে না, অন স্পট আদায় করা যাবে না। তারপরেও যদি আবার ড্রাইভার হর্ন দিলেও আবার মালিককে গিয়ে আবার হর্ন দিতে হবে, এটা হচ্ছে দ্বিতীয়বার। তৃতীয়বার যদি এরকম পাঞ্চ পড়ে, তাহলে মালিককে নেপালের যে বিআরটি আছে না, নেপালের বিআরটিতে গিয়ে 1 ঘন্টা শব্দ দূষণের উপর লেকচার শুনতে হয়, ওর তো জীবন ওখানেই শেষ। তারপরে আবার 4 নাম্বার 5 নাম্বারের সময় লাইসেন্স ক্যান্সেল। আমরা ওই রকম আইন করে দেবো, একদম ওই রকম আইন করে দেবো। দেখবেন এইটা হলে হাইওয়েতে দুর্ঘটনাও আপনার কমবে, কারণ গাড়ির গতি কমতে বাধ্য। এখন 53 বছর হর্ন বাজাইছেন, আমি বললে হর্ন বাজানো বন্ধ করবেন? আপনার বাসার থেকে আপনার ড্রাইভার, আপনার বাসার থেকে গেট খুলতেছে, ড্রাইভার গাড়ি বের করতেছে, হর্ন না দিয়ে সে বেরোবে না। এখানে তো কোনো রিক্সাও নাই, গাড়িও নাই, এটা অভ্যাস, এটা ওর ক্ষমতার জায়গা। এই অভ্যাসটা পরিবর্তন করতে সময় লাগবে। আমরা প্রক্রিয়াটা শুরু করি। আজকে যে সমস্ত স্কুলের বাচ্চারা আছো, তোমরা প্রস্তুত হও, তোমাদেরকে নিয়ে কিন্তু আমরা এই কাজটা শুরু করে দেব। হ্যাঁ, তো আমরা পাহাড় কাটা, পলিথিন এবং শব্দ দূষণ, এই 3টা নিয়ে আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা চাই। বাকি যে সমস্ত হচ্ছে ইটভাটা, শিল্প দূষণ, এগুলো আমরা ক্রমান্বয়ে আমাদের কার্যক্রম শুরু করে দেব। সকলকে অনেক ধন্যবাদ। তো পড়ে গেছে।